Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello, my dear students, my dear audience, respected colleagues and guardians. How are you? I hope all of you are having a good time. And today I am going to discuss with you about a new topic. Today's topic is very common for all classes of students, especially 6 to degree level students. Dear students or learners, most of you force me to take a class of verb and its classification because you have to face a lot of problems of verb and its classification. For this reason, I thought, why should I not come with a little easy topic and easy one that is called verb and its classification. So, dear students or learners, without wasting any time, let's move on the class. ডিয়ার স্টুডেন্টস ও লার্নার্স, আজকে আমরা আলোচনা করব ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে। একদম সংক্ষিপ্ত ভাষায় বা সাবলীল ভাষায় আমরা আজকে জানবো। আশা রাখি ডিয়ার স্টুডেন্ট অত্যন্ত মনোযোগের সহিত তোমরা এই ভিডিওটা দেখবা। তাহলে হোয়াট ইজ এ ভার্ব? আমি আমার স্টুডেন্টদেরকে বলি অনেক সময় হোয়াট ইজ এ ভার্ব, তখন তারা বলে এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। ইটস কারেক্ট বাট পরিপূর্ণ নয়। যদি এটা পরিপূর্ণ হয় তাহলে তো আমি বলতে পারি যে আই হ্যাভ এ মার্কার, আই এম এ টিচার। তাহলে তো এখানে আমি কোনো কিছুই করছি না, এখানে আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না। তো ডিয়ার স্টুডেন্টস, যদিও দুইটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব আছে, যে হ্যাভ আছে এবং এম আছে, তাহলে ভার্বের অ্যানসারটা কি হতে পারে? অর্থাৎ ভার্বের অ্যানসারটা হবে এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, বিং এন্ড হ্যাভিং ওয়ার্ড। ডিয়ার স্টুডেন্টস ও লার্নার্স, আমি আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়ার যে শ্রেণীবিন্যাস আর শ্রেণী বিভাগ নিয়ে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো ডিয়ার স্টুডেন্টস, তার আগে আমি বলতে চাই যে পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক আমাদের অবশ্যই জানতে হবে। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্সই কি করতে পারি না, লিখতে পারি না, কোনো সেন্টেন্স আমরা বলতে পারি না, এমনকি ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্সের অস্তিত্ব চিন্তা করতে পারি না। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে বুঝতেছো ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভার্বকে আমরা কি বলতে পারি? বাক্যের হৃদকম্পন বলতে পারি। অর্থাৎ এ ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। এটাকে আমরা বাক্যের হৃদকম্পন বলতে পারি। হৃদকম্পন ছাড়া যেমন আমি বাঁচতে পারি না, তুমি বাঁচতে পারো না, কেউই বাঁচতে পারে না, তার মানে ভার্ব ছাড়া আমরা একটা সেন্টেন্সকে মৃত বলতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আর আমি বর্তমান সময় ডিয়ার স্টুডেন্টস আরেকটা কথা বলি যে বর্তমান সময় আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করি, সাধারণ শিক্ষার্থী এবং ভাষা শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত দ্বন্দ্ব দেখা যায় এই ভার্ব নিয়ে। তাই আমি সকল দ্বন্দ্বকে আজকে আমার এই ডায়াগ্রামের মাধ্যমে আমি কি করতে চাই? সমাপ্ত করতে চাই। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে একটা ডায়াগ্রাম অথবা রেখাচিত্রের মাধ্যমে কি করলাম? আমাদের ভার্বের এ টু জেড ডালফালা আমি কি করলাম? এখানে তুলে ধরলাম। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা কি করি? শুরু করি ক্লাসিফিকেশন অফ ভার্বস। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা অনেকেই জানো যে ভার্ব প্রধানত দুই প্রকার। কত প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। একটা কি? সেটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, যেটা সমাপিকা ক্রিয়া, আর আছে নন ফাইনাইট ভার্ব, তার মানে অসমাপিকা ক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, প্লিজ বি অ্যাটেন্টিভ হোয়াট আই সে। আজকের আলোচনার পর আমি আশা রাখি কারোই ভার্ব নিয়ে কোনো ইয়া থাকবে না, সন্দেহ থাকবে না, বা ভার্ব নিয়ে কোনো কনফিউশন তোমাদের মধ্যে আর সৃষ্টি হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, জি ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর আমাদের নন ফাইনাইট ভার্ব মানে কি বলো? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া অর্থাৎ এই ফাইনাইট ভার্ব আমি কিভাবে আমি চিনবো বা কিভাবে জানবো ফাইনাইট ভার্ব কাকে বলা হয়, তার আগে আমরা জেনে নেই। আমি আজকে আমার নিজের ভাষায় সংক্ষিপ্ত ভাষায় আমি কি করতে চাই? সংখ্যাগুলো বলতে চাই, এবং সংক্ষিপ্ত ভাষায় আমি আজকে আমার এই চারটা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তার মানে যে ভার্ব দেখে, যে ভার্ব থেকে ডিয়ার স্টুডেন্টস ফাইনাইট ভার্ব কাকে বলে, অর্থাৎ আমি সংক্ষিপ্তভাবে বলবো। আজকে আমরা বড় ধরনের ডেফিনিশনে যাব না, আমরা সংক্ষিপ্ত ভাষায় বলবো যে ভার্ব দেখে টেন্স শনাক্ত করা যায়, যে ভার্ব দেখে টেন্স শনাক্ত করা যায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। যেমন টেন্স শনাক্ত কিরকম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট, হ্যাঁ, আবার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আমরা কি করতে পারি? শনাক্ত করতে পারি। যে ভার্ব দেখে টেন্স শনাক্ত করা যায়, ডিয়ার স্টুডেন্টস, টেন্স শনাক্ত করা যায় তাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো বা সমাপিকা ক্রিয়া বলবো। অন দা আদার হ্যান্ড আমরা কি করব? নন ফাইনাইট ভার্ব কাকে বলি? অর্থাৎ যে ভার্ব দেখে টেন্স শনাক্ত করা যায় না। এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, না পাস্ট টেন্সে আছে, না ফিউচার টেন্সে আছে, কোনো টেন্সই শনাক্ত করা যায় না, তাকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব বলবো। কি ডিয়ার স্টুডেন্টস, কেমন? আশা করি তোমরা বুঝতে পারবা। আশা করি তোমরা একটু যদি মনোযোগী হও, আসলে এটা মানে আহামরি কিছু না, একদম সংক্ষিপ্ত ভাষায় আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটু মনোযোগ যদি হও
তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তার আগে তোমরা অনেকেই ফাইনাইট ভার্বগুলো সম্পর্কে টুকটাক জানো, বিশেষ করে নন ফাইনাইট ভার্বগুলো নিয়ে অনেকেরই সমস্যা। তার আগে আমি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, নন ফাইনাইট ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে। তাহলে কি কি দেখো, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, প্লিজ বি অ্যাটেন্টিভ হোয়াট আই সে। এবং আমি আজকে আলোচনা করার পর আশা রাখি কারোই এই ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এই ভার্বকে বাক্যের হৃদকম্পন বলা হয়। এই ভার্বকে তুমি যদি ইংরেজি ভাষাকে নিজের মতো করে বলতে চাও, ইংরেজি ভাষাকে যদি তোমার নিজের মতো করে কি করতে চাও, ব্যবহার করতে চাও, তাহলে এই ভার্ব অবশ্যই 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 তোমাকে কি করতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ তুমি তাহলে জানবা না। ইনফিনিটিভ, ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, ইনফিনিটিভ কি দেখো, একদম সংক্ষিপ্ত। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কি ইনফিনিটিভ বলে। কি ডিয়ার স্টুডেন্টস, কি কঠিন মনে হয়? ইনফিনিটিভ কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা পৃথিবীর মধ্যে যত জায়গায় আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলো, আমরা যেখানেই দেখবো সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো, এবং সেটা আমাদের একটি নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব হলো? যেহেতু আমাদের ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বেরই একটা অংশ। কি ডিয়ার স্টুডেন্টস, কি কঠিন মনে হয়? আশা করি একদম সহজ ভাষায়, সাবলীল ভাষায় আমি চাই তোমরা যাতে অল্প সময়ে অল্প মেধা কি করে খরচ করে তোমরা কি করতে পারো, শিখতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যাব জিরান্ড। জিরান্ড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। জিরান্ডটা আমরা কিভাবে চিনবো? বাক্যের মধ্যে যে ভার্ব প্লাস সাথে আইনজি যুক্ত থাকলে সেটাকে জিরান্ড বলা হয়। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, প্লিজ বি অ্যাটেন্টিভ। ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইনজি যুক্ত যদি থাকে, তাহলে সেটা আমরা সেটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। কি বলবো? জিরান্ড বলবো। এই জিরান্ড বিশেষ করে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে? নাউন হিসাবে। অর্থাৎ আমরা যেখানে ভার্ব প্লাস সাথে আইন যুক্ত পাবো সেটা আমাদের জিরান্ড হিসেবে ব্যবহার হবে। এখানে আরেকটা জিনিস আছে ডিয়ার স্টুডেন্টস, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা সেটা পরবর্তী ভিডিওতে কি করব, তোমাদেরকে সুন্দর মতো আমরা বোঝানোর চেষ্টা করব, অথবা শনাক্ত করার জন্য যেই পদ্ধতি রয়েছে, যে ক্রাইটেরিয়া রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা শিখো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি কোনো আইন যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। আর জিরান্ড বাক্যের সাবজেক্ট হিসেবেও ব্যবহার হয়, অবজেক্ট হিসেবেও ব্যবহার হয়। ডিয়ার স্টুডেন্টস, জিরান্ড বাক্যের সাবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। কি ডিয়ার স্টুডেন্টস, কি কঠিন মনে হয়? আসলেই কঠিন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা एग्जांपल দিব এবং সাথে এগুলো বিস্তারিত আলোচনা করব। আজকে তুমি জেনে রাখো যে জিরান্ড কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, এটা তুমি আজকে জেনে রাখো। এরপর ডিয়ার স্টুডেন্ট আমি যাব পার্টিসিপলে। পার্টিসিপলকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স। তিনটি ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার স্টুডেন্টস দেখো, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইনজি যুক্ত। ডিয়ার স্টুডেন্টস দেখো, বলে এখানেও স্যার জিরান্ডের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইনজি যুক্ত, আবার এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইনজি যুক্ত। দুটোটা তো একই হয়ে গেল না? একই না। বুঝতে হবে যে আমাদের জিরান্ড সব সময় বাক্যের নাউন হিসেবে কাজ করে, আর আমাদের প্রেজেন্ট পার্টিসিপল সব সময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, মাঝে মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভেরও কাজ করে এবং অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, কি বেশি কঠিন মনে হয় ডিয়ার স্টুডেন্টস? আশা রাখি অত কঠিন না। তোমরা একটু ভাষার যদি চেষ্টা করো, আশা করি তোমরা বুঝতে পারবা। এরপর দেখো ডিয়ার স্টুডেন্টস, দেখো পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম তোমরা তো জানো ডিয়ার স্টুডেন্টস, ভার্বের 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, আর কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের থার্ড অথবা তৃতীয় যে পার্টটি রয়েছে তাকে আমরা ফার্স্ট পার্টিসিপল অংশ হিসেবে ধরবো বা বলবো। সেটা কি? ফার্স্ট পার্টিসিপল মানে কি? যেমন আমরা বলতে পারি, যেমন ডু, ডিড, ডান, এই ডানটা আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা एग्जांपले যাব পরে, আপাতত তোমরা বুঝো যে ফার্স্ট পার্টিসিপলটা কি, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। এই ভার্বের 3 নাম্বার ফর্ম, আর বিশেষ করে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর ফার্স্ট পারফেক্ট টেন্সে বিশেষ করে এই আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ব্যবহার হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, এবং অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো কাজ করে। পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স। আশা করি ডিয়ার স্টুডেন্টস কি বুঝতেছো তোমরা? অত্যন্ত মনোযোগের সহিত দেখবা ভিডিওটা। এরপর দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা যাব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট পার্টিসিপল চিনার জন্য একটা স্পেশাল স্ট্রাকচার দেওয়া আছে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স। সেটা কি? হ্যাভিং প্লাস বি3। এটা শনাক্ত করার জন্য, এটা তোমরা জানো অনেকেই, হ্যাভিং প্লাস বি3 থাকলে এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। কি ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স?
কি কঠিন মনে হয়? আশা করি অত কঠিন না। তোমরা বাসায় একটু দেখবা। আমরা এত কষ্ট করে ভিডিওগুলো যদি করি, তোমরা যদি বাসায় না দেখো তাহলে তো হবে না। তোমরা বাসায় দেখবা, লাইক, কমেন্টস এবং শেয়ার করবা, যাতে তোমাদের বন্ধুরা বা অন্যান্য স্টুডেন্টরা বা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা যাতে দেখতে পারে, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা যাতে এগুলো দেখে উপকৃত হতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমি যাব আমাদের ফাইনাইট ভার্বে, তার মানে সমাপিকা ক্রিয়া। ডিয়ার স্টুডেন্টস, একটু মুখস্থ করবা, বাসায় একটু পড়াশোনা করতে হবে, যেহেতু এগুলো আমাদের কি হৃদকম্পন, হার্টবিট, বাক্যের হার্টবিট। এরপর যাবো ডিয়ার স্টুডেন্টস আমরা ফাইনাইট ভার্বে। আমরা তো নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করলাম, এবার যাব আমরা অন দা আদার হ্যান্ড, আমরা যাব ফাইনাইট ভার্বে। সেটা কি? এই ফাইনাইট ভার্বকে দুটি ভাগে ভাগ করা হয় ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, দুটি ভাগে। সেটা কি? দেখো, প্রিন্সিপাল ভার্ব অবলিক মেইন ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আমরা অনেক সময় মেইন ভার্ব বলি, আবার মেইন ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এর আরেকটা ভাগ রয়েছে ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলি, আবার হেল্পিং ভার্বকে আমরা কি বলি? অক্সিলিয়ারি ভার্ব বলি। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, এই প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স। দেখো, সেটা কি? ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব বাংলা কি? সকর্মক্রিয়া। আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা দুই নাম্বার আছে, ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? অকর্মক্রিয়া, সকর্মক, অকর্মক। আরেকটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে লিংকিং ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম প্রিন্সিপাল ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। সেটা কি? দেখো, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে লিংকিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বাংলা হচ্ছে সকর্মক, ইনট্রানজিটিভ ভার্ব বাংলা কি? অকর্মক্রিয়া, আর একটা হচ্ছে লিংকিং ভার্ব। তো দেখো, ট্রানজিটিভ ভার্ব তুমি বাক্যে কিভাবে চিনবা? অর্থাৎ ভার্বের পরে, যে বাক্যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, আমরা আজকে কোনো বই বা কোনো গাইড কোনো কিছু আমরা ফলো করব না, আমরা নিজের ভাষায় শিখবো। আমি কি শিখলাম? আমি আজকে তোমাদের সিক্রেট জিনিসটাই আমি তুলে ধরতেছি। আশা করি তোমরা এই জিনিসটা অন্য কোনো ভিডিওতে তোমরা পাবা না। সেটা কি? ভার্বের পর যদি আমাদের অবজেক্ট থাকে, তাহলে সেটাই কি আমাদের বলো? ট্রানজিটিভ ভার্ব। আর যদি ভার্বের পর অবজেক্ট না থাকে, তাহলে সেটা কি বলো? ইনট্রানজিটিভ ভার্ব। যদি অবজেক্ট না থাকে ভার্বের পরে, আমরা তো সাধারণত জানি বাক্যের একটা বাক্যে তিনটি অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই, তাহলে সেটা নিঃসন্দেহে কি আমাদের যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট থাকে, যদি অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। এবার যাব ডিয়ার স্টুডেন্টস আমরা লিংকিং ভার্বে। কিসে? লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব কি? লিংকিং ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যেটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের কাজ করে। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কমপ্লিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আমাদের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আমি কমপ্লিমেন্ট সম্পর্কে আমার আরেকটা ক্লাস আমি অবশ্যই করব ডিয়ার স্টুডেন্টস। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ফেসবুকে পেজে লাইক দিয়ে সাথে থাকো। এরপর যাব ডিয়ার স্টুডেন্টস, আমরা যাব অক্সিলিয়ারি ভার্বে। অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। আমরা এই গ্রামারের মধ্যে মূলত 4 ধরনের অক্সিলিয়ারি ভার্ব পাই। কয় ধরনের ডিয়ার স্টুডেন্টস? 4 প্রকার অক্সিলিয়ারি ভার্ব। সেগুলো কি? দেখো, আমাদের টু ডু ভার্ব, আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর হচ্ছে টু বি ভার্ব, এবং লাস্ট হচ্ছে মডেল অক্সিলিয়ারিজ। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, টু ডু ভার্বগুলো কি কি? যেমন ডু, ডাজ, ডিড। টু ডু ভার্বগুলো কি কি ডিয়ার স্টুডেন্টস? ডু, ডাজ, ডিড। ডু এবং ডাজ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, আর ডিড ব্যবহার হয় কোন টেন্সে? আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। সেখানেও আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। কি ডিয়ার স্টুডেন্টস, কি কঠিন মনে হয়? আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর তোমাদের ভার্ব নিয়ে আর কখনো কি থাকবে না? কনফিউশন থাকবে না। তোমরা ইংরেজিতে সাবলীলভাবে টকিং করতে পারবা, যে কোনো জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিং ও লিখতে পারবা। এরপরে যাব আমরা ডিয়ার স্টুডেন্টস টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বগুলো কি কি? যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমার দিকে ফলো করো। হ্যাভ, হ্যাজ, হ্যাড কে কি বলা হয়? টু হ্যাভ ভার্ব বলা হয়। টু হ্যাভ ভার্ব অথবা হ্যাভ ভার্ব বলা হয়। দেখো ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে যে হ্যাভ, হ্যাজ আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আর হ্যাড বসে কোন জায়গায় বলো? ভেরি গুড, পাস্ট পারফেক্ট টেন্সে। এই তো মনে হয় তোমরাও নিজেরা অনেকটা পারো। তো আশা রাখি ডিয়ার স্টুডেন্টস, এগুলো বাসায় ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি জানতে পারবা।
আর নতুবা তুমি আমার এই ক্লাসটাই বৃথা যাবে অথবা তোমার আনফ্রুটফুল হবে। এরপরে যাব ডিয়ার স্টুডেন্টস টু বি ভার্বে। কিসে আমরা যাব? টু বি ভার্ব। টু বি ভার্ব গুলো কি কি দেখো ডিয়ার স্টুডেন্টস, এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন। এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিং বিন। কি কঠিন মনে হয়? বাসায় একটু দেখবে এগুলো, আশা রাখি। তবে এগুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস যত কন্টিনিউয়াস টেন্স আছে সেই জায়গায় এগুলো ব্যবহার হয়, এমন কি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ বাক্যের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। ডিয়ার স্টুডেন্টস এরপরে যাব আমি আমাদের মডেলসে, মানে মডেল অক্সিলিয়ারিজ ভার্বে। মডেল অক্সিলিয়ারি ভার্ব তো অনেকগুলো, যেমন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডিয়ার, ওট টু, গোইং টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, কত কি এটসেট্রা। এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারিজ। তাহলে এখানে কি দেওয়া আছে? ক্যান, কুড। দেখো ক্যান হইছে, আমরা অনেক সময় বলি ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স যে ক্যান বসে প্রেজেন্ট টেন্সে আর কুড বসে পাস্ট টেন্সে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়, তবে সকল ক্ষেত্রে নয়। কারণ এই মডেল অক্সিলিয়ারিজ বাক্যে এক এক অর্থ বহন করে, এক এক অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই মডেল অক্সিলিয়ারিজ ভার্বগুলো কি করব? ব্যবহার করব। এবং বিশেষ করে মডেল অক্সিলিয়ারিজ ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম? বেস ফর্ম বসে। তো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, এবার আমরা আলোচনা করব আমাদের ফ্যাক্টরেটিভ ভার্ব নিয়ে, যেটা ট্রানজিটিভ ভার্ব থেকে এসেছে। এটা বাংলা হচ্ছে আমাদের প্রয়োজক ক্রিয়া। প্রয়োজক ক্রিয়া ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, অর্থাৎ যে ভার্বকে পরিপূর্ণরূপে প্রকাশ করতে দুটি অবজেক্ট কি হয়? ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলবো? ফ্যাক্টরেটিভ ভার্ব বলবো। অর্থাৎ ভার্বের পরে দুটি অবজেক্ট থাকবে। যেমন আমরা বলতে পারি উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, হিম একটা অবজেক্ট, আবার ক্যাপ্টেন আরেকটা অবজেক্ট। তাহলে এখানে দুটি অবজেক্ট রয়েছে, এজন্য এটাকে আমরা বলবো ফ্যাক্টরেটিভ ভার্ব। এট দ্য সেম ওয়ে উই ক্যান সি, আমরা আরো বলতে পারি যে দে গেভ মি অ্যাডভাইস। দে গেভ মি অ্যাডভাইস, তারা আমায় কি দিল? উপদেশ দিল। তাহলে মি একটা ভার্ব, আবার অ্যাডভাইস একটা ভার্ব। আবার এট দ্য সেম ওয়ে আমরা বলতে পারি উই ইলেক্টেড হিম এ চেয়ারম্যান। আমরা তাকে কি করলাম? চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলাম। তাহলে এখানেও ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স দুটি অবজেক্ট আমরা কি করতে পারি? ফলো করতে পারি। এই যে আমাদের ডিয়ার স্টুডেন্টস ফ্যাক্টরেটিভ ভার্বের কাজ। এরপরে আমরা দেখব ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স দি কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব কি ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স? এটা হলো এক জাতীয় অথবা সমজাতীয় ভার্ব। এক জাতীয়, সমজাতীয় বা একই গোত্র, একই গোত্রনীয় ভার্ব, যেটাকে আমরা বলবো একই শ্রেণীর ভার্ব। অর্থাৎ যদি আমরা বলি এটা কাকে বলে, তাহলে যে ভার্বগুলো থেকে অবজেক্টের উৎপত্তি, এক কথা শেষ। যে ভার্ব থেকে অবজেক্টের উৎপত্তি হয় তাকে আমরা কি বলবো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স? জি কগনেট ভার্ব বলবো। দেখো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স একদম সহজ, তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো। তাহলে আমরা বুঝলাম যে কগনেট ভার্বটা কি? যে ভার্বগুলো থেকে অবজেক্টের উৎপত্তি। এরকম একটা एग्जांपल যদি আমরা দেই, যেমন হি ran a race, হি ran a race। তাহলে এখানে দেখো এই রেস শব্দটা আসছে কি থেকে ডিয়ার স্টুডেন্টস? ran থেকে। এট দ্য সেম ওয়ে আমরা আরো বলতে পারি যে she dreamed a sweet dream, she dreamed a sweet dream। তাহলে ড্রিম শব্দটা আসছে কি থেকে? dreamt শব্দ থেকে। At the same way we can see that she sang a song, she sang a song। আমরা আরো বলতে পারি যে she sang a song। তাহলে এখানে দেখো আমাদের যে song শব্দটা আসছে কি থেকে? sang থেকে। এই হচ্ছে আমাদের ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স জি কগনেট ভার্ব। এরপরে আমরা যাব ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, এটাকে বলা হয় আমাদের কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কি ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স? কজেটিভ ভার্ব হচ্ছে আমাদের নিযন্ত ক্রিয়া, নিযন্ত ক্রিয়া और প্রযোজক ক্রিয়া। তোমরা যেটা বুঝো আমি দুটোটাই বলে দিলাম। জি কজেটিভ ভার্বের বাংলা হইছে নিযন্তন ক্রিয়া অথবা নিযন্ত ক্রিয়া অথবা প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা এই ফ্যাক্টরেটিভ ভার্ব বাংলা হইছে প্রয়োজক আর হইছে প্রযোজক। তোমরা অনেকটাই কি করবা না, আই হোপ ইউ ডোন্ট মেক এ মিক্স। তোমরা জগা খিচুড়ি তৈরি করবা না। আমি কিন্তু বারবার বলতেছি ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স প্লিজ বি অ্যাটেন্টিভ হোয়াট আই সে। আশা করি আজকের টপিক অত কিন্তু কঠিন নয়। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে আমি আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস এই কজেটিভ ভার্ব এটা কাকে বলা হয় ডিয়ার স্টুডেন্টস? এটাকে আমরা বলবো এভাবে যে সাধারণত ব্যক্তি বা কর্তা যখন
নিজে কোনো কাজ না করে, ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স প্লিজ বি অ্যাটেন্টিভ হোয়াট আই সে, ইউ আর রিকোয়েস্টেড টু বি অ্যাটেন্টিভ হিয়ার। কারণ আমরা ক্লাসগুলো করব, তোমরা এগুলো মনোযোগী হবে না, তাহলে কিন্তু হবে না ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স। আমি বলছিলাম জি এই পজিটিভ ভার্বের সংজ্ঞাটা আমি বলছিলাম জি দেখো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, সাধারণত কোনো ব্যক্তি অথবা কর্তা যখন নিজে কোনো কাজ না করে কাউকে দিয়ে করিয়ে নেয় বা কাউকে দিয়ে করায়, তাকে আমরা কি বলবো? ক্যাজুয়েটিভ ভার্ব বলবো। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, একদম সহজ কিন্তু দেখো, নিজে না করে অপরকে দিয়ে সে কি করবে? করিয়ে নেবে। আমরা যদি একটা एग्जांपल দেখি, যেমন মনে করো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তার মানে মা নিজে না দেখে শিশুকে কিন্তু দেখাচ্ছেন। কি ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, কি কঠিন মনে হয়? না, একদম কঠিন না। তোমরা দেখো একটু মনোযোগী, আশা করি যদি হও ক্লাসটার প্রতি, তাহলে তোমরা বুঝতে পারো যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। একটা সেম ওয়ে আমরা বলতে পারি শিক্ষক ছাত্রকে ইংরেজি পড়াচ্ছেন বা বাংলা পড়াচ্ছেন, যেটাই পড়াচ্ছেন। তার মানে শিক্ষক নিজে না পড়ে কি করছে? অপরকে দিয়ে পড়াচ্ছে, আরেকজনকে দিয়ে পড়াচ্ছেন। এটাকে আমরা কি বলবো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স? জি কজেটিভ ভার্ব বলবো। এই কজেটিভ ভার্ব চেনার জন্য কিছু ভার্ব তোমরা মুখস্থ করতে পারো। যেমন এখানে ফিড থাকে, ফিড, ফিড মানে খাওয়ানো, ফিড, শো, টিচ, ফিড, শো, টিচ, এই ধরনের ভার্বগুলো বেশি ব্যবহার হয়। ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, আমরা সর্বশেষ ইয়াতে চলে আসছি, টপিকে চলে আসছি, যেটা হচ্ছে আমাদের এমফ্যাটিক ভার্ব। the last one emphatic verb, emphatic verb বলবো না আমরা বলবো emphatic verb. Emphatic verb means emphasis verb. Emphasis means জোর দেওয়া, জোর দেওয়া ভার্ব বা জোর দেওয়া ক্রিয়া, অর্থাৎ কোনো কিছু চাপ দেওয়া। জোর দেওয়া মানে কি? চাপ দেওয়া, অথবা এটাকে কি করা? শক্ত করে ধরা, এরকম না ডিয়ার স্টুডেন্টস? যেমন যদি বলি আমি ভাত খাই, তাহলে এটা ইংরেজি কি? আই ইট রাইস। আর এটাকে জোর দিলে কি হবে? আমি ভাত খাইতো, আমি ভাত খাইতো। এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, জোর দেওয়া হয়েছে, তো আসছে লাস্টে, আমি ভাত খাইতো। তাহলে এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে যে আই ডু ইট রাইস। এই যে ডুটা চলে আসলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এই জন্য এটাকে বলা হয় এমফ্যাটিক ভার্ব অথবা ইমফ্যাটিক ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস, যদি বলি আমি ঢাকা যাইতো, তাহলে আই গো টু ঢাকা আমরা সাধারণত জানি যে আমি ঢাকা যাই। আর যদি বলি আমি ঢাকা যাইতো, তাহলে আই ডু গো টু ঢাকা। এট দ্য সেম আমরা বলতে পারি যেমন টাইটানিক ডুবে গেল, তাহলে দা টাইটানিক স্যাঙ্ক ডাউন। আর যদি বলি টাইটানিক ডুবেই গেল, তাহলে স্যাঙ্ক ডাউন দ্য টাইটানিক। একটু পরিবর্তন আসবে ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স। তো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, আশা করি তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং মনোযোগ সহকারে দেখবা। যেখানে যেখানে না বুঝবা আমায় কমেন্টস করবা, ফেসবুক পেজে তোমরা কমেন্টস করবা। কমেন্টস করলে আমি কি করব? আই হ্যাভ টু ট্রাই টু সলভ ইট, আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস অর লার্নার্স, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর বিং উইথ আস, টাটা।